আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কুষ্টিয়া সিটি কলেজ অনলাইন ক্লাসরুম থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ নার্গিস পারভীন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, কুষ্টিয়া সিটি কলেজ, কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, পরিবারের সাথেই আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শিক্ষার্থীরা, বেশ কিছুদিন ছুটির পরে আজকে তোমাদের সাথে আবার ক্লাসে দেখা হচ্ছে, কথা হচ্ছে আর কি। তো আমরা আজকে ক্লাসের যে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাকরণের নির্মিতি অংশের তৃতীয় অধ্যায় থেকে পত্র রচনা। শিক্ষার্থীরা দেখো, পত্র রচনা খুব সহজ একটা জিনিস, তোমরা অনেক আগে থেকেই এটা করে আসছো। তারপরেও তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে এই পত্র রচনা সিলেবাসভুক্ত আছে। পরীক্ষার খাতায় তোমাদের লিখতে হবে। কিভাবে পরীক্ষার খাতায় একটা পত্র লিখলে তোমরা ফুল মার্কস পাবা, আমরা সেটা শেখানোর চেষ্টা করব আমি। তো দেখো, পত্র কি আসলে? পত্র হচ্ছে একটা যোগাযোগের মাধ্যম, সেটা তোমরা সবাই জানো, যে আমরা নানাভাবে মানে আমাদের ভাব বিনিময় করে থাকি, আদান প্রদান করে থাকি একে অপরের সাথে। তো এর মধ্যে পত্র হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ভাব আদান প্রদানের। শিক্ষার্থীরা দেখো, আধুনিক তথ্য প্রযুক্তির এই যুগে মানুষ বিভিন্নভাবে তাদের মনের ভাব আদান প্রদান করছে। তারপরেও পত্রের যে উপযোগিতা, গুরুত্ব, তা কিন্তু কোনো অংশেই কমে যায়নি। বরং আমরা নানা প্রয়োজনে, যেমন ব্যক্তিগত প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে, ব্যবসায়িক প্রয়োজনে, প্রাতিষ্ঠানিক প্রয়োজনে, বিভিন্ন প্রয়োজনে আমরা পত্রের ব্যবহারটা করে যাচ্ছি। তো শিক্ষার্থীরা দেখো, পত্রের যে বিভিন্ন প্রকার আছে, আমাদেরকে মানে তোমাদের সবগুলা প্রকারই শিখতে হবে। তো আমরা পর্যায়ক্রমে আমরা এক এক করে সবগুলা শেখার চেষ্টা করব। তো পত্রের অধ্যায়টা বেশ বড়, কয়েকটা পর্বে এই অধ্যায়টা শেষ করতে হবে। তো আজকে আমরা প্রথম পর্বে ব্যক্তিগত পত্র নিয়েই আলোচনা করব মনে করছি। তো শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হয়ে যাও। আমরা এখন খাতা কলমে প্র্যাকটিক্যালি দেখি যে আসলে পত্র রচনাগুলা কিভাবে পরীক্ষার খাতায় করতে হবে, যাতে করে আমরা একটা ভালো মানের পত্র লিখতে পারবো এবং ফুল মার্কস অর্জন করতে পারবো। শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নিয়ে রেডি তো? দেখো, পত্রের যে বিভিন্ন রকমের প্রকার আছে, আমরা সাধারণত তিনটা প্রকারে আলোচনা করি। তিনটা প্রকারের মধ্যে সবগুলাই চলে আসবে। তো এক নম্বর হচ্ছে ব্যক্তিগত পত্র। ব্যক্তিগত পত্রর কোনগুলা? যে সাধারণত দেখা যায় পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের কাছে যে পত্র লেখা হয়, সেটা হচ্ছে ব্যক্তিগত পত্র। 2 নম্বর আসছে যে ব্যবহারিক পত্র। ব্যবহারিক পত্র কোনগুলো? যে প্রাতিষ্ঠানিক পত্র, ব্যবসায়িক প্রয়োজনে পত্র, চাকরির জন্য আবেদন, স্মারকলিপি প্রদান ইত্যাদি প্রয়োজনে যেসব পত্রগুলো রচনা করা হচ্ছে, মানে প্রত্যাহিক ব্যবহারিক যে বিষয়গুলো, সেটা হচ্ছে ব্যবহারিক পত্রের অন্তর্ভুক্ত। তারপরে আসছে কি সামাজিক পত্র। সামাজিক পত্র, মানুষ আমরা জানি সামাজিক জীব, সমাজবদ্ধভাবেই বসবাস করে, আর সেই কারণেই পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আমন্ত্রণ বা নিমন্ত্রণ পত্র, মানপত্র, অভিনন্দন পত্র, বিদায় পত্র, এগুলো সামাজিক পত্র বলে পরিচিত। শিক্ষার্থীরা, আজকে আমরা ব্যক্তিগত পত্র নিয়ে আলোচনা করব। তো ব্যক্তিগত পত্রের পরীক্ষার খাতায় কিভাবে লিখলে তোমরা ফুল মার্কস অর্জন করতে পারবা, সেই বিষয়টা নিয়েই আমাদের আজকের আলোচনা। তো শুরুতে আমরা তো জানলাম যে ব্যক্তিগত পত্রটা কি, যে ব্যক্তিগত প্রয়োজনে মানে দায়িত্ববোধ থেকে নিতান্ত কুশল বিনিময় করার জন্য হতে পারে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিচিত লোকের কাছে যেসব চিঠিপত্র আমরা লিখে থাকি, সেগুলোই হচ্ছে ব্যক্তিগত পত্র। তো এই ব্যক্তিগত পত্রটাই আমরা কিভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করব, সেটাই হচ্ছে আমাদের জানার বিষয়। দেখো,
6টা বিষয়কে পরীক্ষার প্রশ্নপত্রের যে মূল্যায়ন করা হয়, উত্তরপত্র যে মূল্যায়ন করা হয়, সেখানে 6টা বিষয় মার্ক করা হয়। যদি একটা পত্রের 6টা অংশ ঠিক থাকে আর পত্রের মূল বক্তব্য ঠিক থাকে, তাহলে 10-এর মধ্যে 10ই পাওয়া সম্ভব হয়। তো সেই 6টা পয়েন্ট কি কি, আমরা সেটা নিয়ে মূলত আলোচনা করব। দেখো, প্রথমে আসছে যে মঙ্গলসূচক শব্দ। মানে আমাদের দেশের লোকেরা কিন্তু এখনও ধর্মীয় বিশ্বাস সংস্কারটাকে মানে বিশেষভাবে বিভিন্ন জায়গায় উপস্থাপন করার চেষ্টা করে, যেটা মানে চিঠিপত্রের বেলাতেও দেখা যায়। তো দেখা যায় যে মুসলিম রীতিতে পত্রের শুরুতেই এলাহি ভরসা, ইয়া রব, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার ইত্যাদি লেখাগুলা ঠিক পত্রের মাঝখানে মাঝ বরাবর দেওয়া হয়। হিন্দু রীতিতে ওই যে ধর্মীয় মঙ্গলসূচক যে শব্দ, সেটা হচ্ছে ওং, শ্রীহরি কি শ্রীহরি সহায় ইত্যাদি থাকে। আবার বৌদ্ধ রীতিতে থাকে বুদ্ধং শরণং গচ্ছামি। আবার খ্রিস্টান রীতিতে থাকে ঈশ্বর মঙ্গলময়। এ জাতীয় মঙ্গলসূচক শব্দ থাকে। তাহলে এই শব্দটা কোথায় থাকে? তোমরা যে পরীক্ষার খাতায় লিখবা, ঠিক মাঝ বরাবর ওপরে থাকবে মঙ্গলসূচক শব্দ। তারপরে হচ্ছে যে পত্রলেখকের ঠিকানা ও তারিখ। পত্রলেখকের ঠিকানা তারিখ হচ্ছে যে তোমার পরীক্ষার উত্তরপত্রের ঠিক মানে কোনায় বাম দিকে প্রথমে ঠিকানা, তারপরে তারিখ লিখতে হবে। এরপরে আসছে দেখো সম্বোধন বা সম্ভাষণ বা স্যালুটেশন, যেটাই বলি, যে আমাদের এখানে যদি সম্বোধন করা ব্যক্তি যদি শ্রদ্ধেয় গুরুজন ব্যক্তি হয়, তাহলে আমরা এক ধরনের সম্বোধন করি। যেমন যদি মুসলিম রীতিতে যদি এমন হয় যে শ্রদ্ধেয় পাক জনবেশু এ ধরনের থাকে, হিন্দু রীতিতে থাকে শ্রীচরণ কমলেশু। আবার আধুনিক যুগে দেখা যায় যে সরাসরি আব্বু, আম্মু, দাদু, কাকা এই ধরনের সম্বোধন করেই মানে চিঠি লেখা হয়। আবার যদি দেখা যায় যে চিঠির ব্যক্তি যদি কনিষ্ঠ কেউ হয়, তাহলে এমন থাকে যে দোয়াবর কিংবা দোয়াবরেশু মুসলিম রীতিতে। আবার হিন্দু রীতিতে থাকে যে স্নেহ বরশু বা কল্যাণীয়েশু, এই টাইপের। আবার আধুনিক যুগে দেখা গেল যে নাম বলেই সম্বোধন করা হয়, যে সরাসরি নাম উল্লেখ করেই সম্বোধন করা হয়। তারপরে কি হয় দেখো, যে শ্রদ্ধাভাজন যদি অপরিচিত কোনো ব্যক্তিকে চিঠিটা লেখা হয়, তাহলে আমরা সম্বোধন করি অনেক সময় যে মাননীয় মহাশয় কিংবা শ্রদ্ধেয় জনাব, এই টাইপের কথা লিখি। আবার কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তাকে যদি লিখি, তাহলে কেমন লিখি, যে মহাশয়, জনাব বা প্রিয় মহোদয়, এই টাইপের কিছু মানে সম্বোধন সূচক শব্দ আমরা লিখে থাকি। আবার যদি বন্ধুকে লেখা হয়, তাহলে লেখা হয় যে প্রিয়, সুপ্রিয়, বন্ধু বরেশু বা প্রিয় বরেশু। আবার সরাসরি নাম বলেও লেখা হয়। তাহলে আমরা মানে এটা তো বলার চেষ্টা করলাম যে সম্ভাষণ বা সম্বোধন কি ভাবে হতে পারে। তোমরা নিশ্চয়ই বিষয়টা বুঝেছ। এরপরে আসছে দেখো যে 4 নম্বরে পত্রের বিষয় বা মূল বক্তব্য। তোমার পরীক্ষার কোশ্চিনে যে বিষয়ের উপরে মানে চিঠিটা লিখতে আসবে, সেই বিষয় সম্বলিত একটা যে বক্তব্য আছে, যেটাকে বলা হচ্ছে চিঠির মূল অংশ, মানে টেক্সট অংশ। এই অংশটা খুব সুন্দর সাবলীল ভাষায় এই বক্তব্যটা পেশ করতে হবে। এই মূল বক্তব্যটারও মানে যদি আমরা একটু ভাগ করে নিই, তাহলে আরেকটু ভালো হয়। যেমন মূল বক্তব্যটা তো একটু বড়ই হয়, তো সেই ক্ষেত্রে তুমি 3টা প্যারা করে নাও। প্রথম প্যারায় দেখা গেল যে তুমি কুশলাদি বিনিময় কিংবা চিঠির মূল বক্তব্যের সূচনা একটা অংশ দিয়ে দিলা। তারপরে দ্বিতীয় অংশ মূল বক্তব্যটা একটু বিস্তারিত ব্যাখ্যা করলা। আর তৃতীয় অংশে সমাপনী একটা বক্তব্য আছে, সেই সমাপনী বক্তব্য দিয়ে শেষ করলাম। শিক্ষার্থীরা, এরপরে দেখো 5 নম্বরে আসছে যে পত্র লেখকের নিবেদন ও স্বাক্ষর। পত্র লেখকের নিবেদন ও স্বাক্ষরের জায়গায় আমরা আবার দেখি যে সম্বোধন যেমনভাবে করা হয়েছিল, ঠিক সেভাবেই মানে সম্পর্ক ভেদে
এই মানে পত্রলেখকের নিবেদন ও স্বাক্ষরটাও ভিন্ন ভিন্ন টাইপের হয়। যদি গুরুজনদের প্রতি হয় তাহলে কেমন হয় যে ইতি আপনার স্নেহের, কিংবা আপনার গুণমুগ্ধ, কিংবা আপনার স্নেহধন্য, ক কিংবা খ, এই টাইপের হয়। আবার যদি কনিষ্ঠদের প্রতি হয় তাহলে হয় এরকম যে ইতি তোমার মঙ্গল প্রত্যাশী, ইতি তোমার বড় ভাই কিংবা বড় বোন, এই টাইপের কিছু একটা হয়। আবার বন্ধু বান্ধবের প্রতি যদি হয় তাহলে ইতি তোমার প্রীতিসিক্ত, প্রীতিমুগ্ধ, প্রীতিধন্য ইত্যাদি ইত্যাদি মানে শব্দগুলোকে আমরা ব্যবহার করে থাকি। আবার দরখাস্ত বা আবেদনপত্রের বেলাতেও যখন আমরা নিবেদনকারীর স্বাক্ষর থাকে, মানে পত্রলেখকের স্বাক্ষর থাকে, তার আগে আপনার বিশ্বস্ত কিংবা আপনার অনুগত এই টাইপের শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষার্থীরা এই পর্যন্ত তো বুঝছো নাকি? এই যে পাঁচটা মানে আইটেম, পাঁচটা আইটেমের পরে 6 নম্বর আইটেম হচ্ছে শিরোনাম বা খাম। চিঠিতে আমাদের একটা অবশ্যই খাম দিতে হবে, খাম বাধ্যতামূলক, খাম না দিলে তো চিঠি যাবেই না, তাই না? তাহলে খামটা কেমন হবে? খামটা হবে যে একটা তোমরা বক্স তৈরি করলা, চারকোনা একটা বক্স, চারকোনা বক্সের উপরে ডান দিকে থাকবে ডাক টিকিট, ঠিক মাঝ বরাবর মাঝ থেকে ডান পাশে থাকবে প্রাপকের ঠিকানা, আর বাম পাশে থাকবে প্রেরকের ঠিকানা। তাহলে এই দিয়ে মোটামুটি 6টা আইটেম যদি তোমার কমপ্লিট থাকে, আর চিঠির মূল যে বক্তব্য সেটা যদি ঠিক থাকে, তাহলে তোমরা পরীক্ষার প্রশ্নের উত্তরে যদি লিখে থাকো সেভাবে, তাহলে অবশ্যই 10-এর মধ্যে 10ই পাবা। শিক্ষার্থীরা, আমরা যদি মানে আরও একটু মানে সুন্দরভাবে হাতে কলমে জানতে চাই, তাহলে আসো আমরা একটা চিঠি, ব্যক্তিগত চিঠি যে 6টা অংশ বিভক্ত থাকে, 6টা অংশকে মার্ক করা হয়, সেই 6টা অংশ মার্ক করে কিভাবে লেখা হয় সেটা আমরা একটু জানার চেষ্টা করি। তো শিক্ষার্থীরা দেখো, আমি একটা প্রশ্ন এখানে দিয়েছি যে স্মার্টফোন ব্যবহার সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটা পত্র লেখো। তাহলে এখানে বড় ভাই লিখছে ছোট ভাইয়ের কাছে, তাই না? তাহলে দেখো যে কনিষ্ঠ জনকে লিখছে, কাজেই আমাদের এখানে আমরা কি ধরনের স্যালুটেশন ব্যবহার করব, সম্বোধন ব্যবহার করব, সেটা তো আমরা আগেই একটু আলোচনা করলাম। তো দেখো, আমি শুরু থেকেই শুরু করি। দেখো, প্রথমেই শব্দের মানে একটা চিঠির শুরুতেই থাকছে যে মঙ্গলসূচক শব্দ এলাহি ভরসা। তাহলে আমি ধরো যে আমি কিন্তু একটা চিঠি লেখা শুরু করছি, তোমরা পরীক্ষার খাতায় ঠিক যেভাবে লিখবা আমি সেটাই একটা মানে মডেল দেখাই দিচ্ছি। তাহলে শুরুতে মাঝখানে দিলাম এলাহি ভরসা, এরপরে বাম দিকে কোনায় আমরা বললাম কি যে স্থান আর তারিখ দেব। তাহলে স্থান আমরা দিলাম, স্থান দিলাম 22/1 NS রোড, কুষ্টিয়া। আর তারিখ হচ্ছে আজকের তারিখে দিই, আজকে হচ্ছে তোমার 5 তারিখ, না 6 তারিখ, সরি, আচ্ছা হলো 5 তারিখ 1/2021। তাহলে আমাদের প্রথম গেল মঙ্গলসূচক শব্দ, তারপরে হলো স্থান আর তারিখ, এরপর আসছে সম্বোধন। আমরা যে যে জিনিসগুলো মার্ক করব আমরা সেগুলা পাশাপাশি বলে দিচ্ছি। দেখো, সম্বোধন, যেহেতু এখানে বড় ভাই ছোট ভাইয়ের কাছে লিখছে, কনিষ্ঠজনের কাছে, তাহলে আমরা একটা দিলাম যে স্নেহের, স্নেহের জাহিদ। আমাদের বিষয়টা কি ছিল? স্মার্টফোন ব্যবহার সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে ছোট ভাইকে একটা পত্র লেখা, তাই না? তাহলে শুরুতেই আমরা যে চিঠির আমরা বললাম যে মূল বক্তব্যটাকে আমরা 3টা ভাগে ভাগ করি। তো 3টা ভাগে আমরা প্রথম অংশে, সূচনা অংশে কুশল বিনিময় করি যে
আশা করি সালাম দিতেও পারি, আমরা এখানে সালামও লিখতে পারি যে আসসালামু আলাইকুম, কিংবা সালাম না জানিয়েও আমরা অন্যভাবেও যে আশা করি ভালো আছো, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, আমরাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার গত চিঠি পড়ে জানতে পারলাম তুমি একটা স্মার্ট ফোন কিনেছো। বর্তমানে স্মার্টফোন যেমন উপকারী তেমনি অপকারীও বটে। দেখো, আমরা আমাদের যে মূল বক্তব্য আমরা লিখব তার একটা প্রাথমিক মানে সূচনা অংশ আমরা কিন্তু লিখে নিয়েছি। এরপরে আমরা আরেকটু, যেহেতু আমাদেরকে জানাতে হবে যে স্মার্টফোনটা ব্যবহারের পরামর্শ দিব, একটা ভালো পরামর্শ, সেখানে ভালো মন্দ সবটা দিকই আলোচনা করতে হবে। তাহলে আমরা সূচনাটুকু লিখেছি, আমরা একটা প্যারা করে এবার আরেকটু বিস্তারিত একটু লেখার চেষ্টা করি, তাই না? দেখো, স্মার্টফোনের কোনো অ্যাপস জ্ঞানের পরিধি বাড়ায়, মানুষকে দক্ষ ও উন্নত করে তোলে। আবার কোনো অ্যাপস শুধুই সময় নষ্ট করে, আরও কি করে, চরিত্র হনন করে, তারপরে আর কি করে, অপকর্মে লিপ্ত হতে উৎসাহ যোগায়। তাই বুঝে শুনে স্মার্টফোন
ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে কি কি অ্যাপস ব্যবহার করলে সুবিধা হবে আমরা একটু সেই সম্পর্কেও একটু লিখি। এই ক্ষেত্রে দেখো যেসব অ্যাপসগুলা তোমাকে মানে ভালো পথে নিয়ে যাবে সেইগুলার কয়েকটা অ্যাপসের কথা আমি এখানে লিখলাম। আল কোরআন বাংলা। আমরা তো জানি যে কোরআন হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ সংবিধান এই পৃথিবীতে। মানুষের জন্য, মানুষের জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সংবিধান হচ্ছে আল কোরআন। তাহলে আমরা আল কোরআন যেহেতু আরবি ভাষায় লিপিবদ্ধ, আমরা এটার যদি বাংলা জানতে পারি তাহলে সেখান থেকে আমরা নিজেকে ভালো পথে পরিচালিত করার একটা দিশা পেতে পারি। তারপরে অল ইন ওয়ান বিডি নিউজ পেপার, অল ইন ওয়ান বিডি নিউজ পেপার। দেখো অল ইন ওয়ান ডিবিডি নিউজ পেপারে বাংলাদেশের যেসব নিউজ পেপারগুলা, জাতীয় পত্রিকাগুলো থেকে শুরু করে সব নিউজ পেপারগুলোর সম্পর্কে আমরা নিউজ পেতে পারি এই অ্যাপসের মাধ্যমে। তারপরে বিনোদনের জন্য আরও মানে অল লাইভ ক্রিকেট, অল লাইভ ক্রিকেট, এই অ্যাপস থেকে আমরা বিভিন্ন ধরনের ক্রিকেট খেলা দেখতে পারি কিংবা ক্রিকেটের বিভিন্ন নিউজ নিতে পারি। তো আরও এই টাইপের আরও অনেক অ্যাপস আছে যেগুলো দিয়ে মানে পড়াশোনা করা যায়। বিভিন্ন ধরনের ডিকশনারি, অক্সফোর্ড ইংলিশ, নানান টাইপের মানে শিক্ষণীয় অ্যাপস আছে যেগুলোর সাথে যুক্ত হলে তুমি সুন্দরভাবে মানে নিজেকে গড়ে তুলতে পারবা। এ ধরনের মানে অনেক আছে, আমি 2-3টার কথা এখানে উল্লেখ করলাম। আবার দেখা গেল যে এগুলো করতেও অনেক সময় ভালো লাগছে না, অনেক সময় বাড়ির কথা মনে পড়ে, সেই সময় কিছু মানে গেম আছে, টকিং টম আছে, এ টাইপের আমি সেটাও লিখি। যেহেতু আমি একটা পত্রই রচনা করছি, একটা কমপ্লিট পত্র, তো আমি ঠিক তাহলে একটা কমপ্লিট পত্রই লিখি। তাহলে অল লাইভ ক্রিকেট ইত্যাদি লিখলাম। ইত্যাদি অ্যাপস ব্যবহার করতে পারো। এছাড়া যখন পড়তে ভালো লাগবে না, বাড়ির কথা মনে হবে, তখন ওই যে টকিং টম টু, তারপরে হচ্ছে টেম্পল রান, ইত্যাদি অ্যাপসগুলো থেকে কিছুটা সময় বিনোদন নিতে পারো। এখন বিষয় হচ্ছে যে মানে সব কিছু ঠিক আছে,
যে মানুষের সময় কাটানোর, ভালো হওয়ার, মন্দ হওয়ার সবটাই সুযোগ আছে। ভালো মন্দ হওয়ার সবটাই সুযোগ আছে। এখন এমন কিছু অ্যাপস ব্যবহার করা যাবে না যেগুলো থেকে অনেক সময় নষ্ট হয়, অপকর্মে লিপ্ত হয়। আমি আচ্ছা লিখি, সেটাও লিখি যে এমন কিছু অ্যাপস ব্যবহার করবে না যেগুলো অতিরিক্ত সময় নষ্ট করে, চরিত্র হনন করতে পারে, অপকর্মে উৎসাহিত করতে পারে। তাহলে কি বললাম যে এমন কিছু অ্যাপস ব্যবহার করবে না যেগুলা অতিরিক্ত সময় নষ্ট করে, চরিত্র হনন করতে পারে বা অপকর্ম উৎসাহিত করতে পারে। মনে রাখবে, মনে রাখবে প্রত্যেক জিনিসেরই, মনে রাখবে প্রত্যেক জিনিসেরই ভালো মন্দ দুটি দিকই আছে। প্রত্যেক সচেতন ও বিবেকবান মানুষ, প্রত্যেক সচেতন ও বিবেকবান মানুষ ভালোটাকে গ্রহণ করে ও মন্দটাকে পরিহার করে। দেখো, আমাদের চিঠির মূল বক্তব্য কিন্তু যে বিস্তারিত বলা, সেটা মোটামুটি বলা হয়ে গেছে। তাহলে আমরা মূল বক্তব্যের যে 3টা প্যারা করতে বলছিলাম, সেখানে প্রথম প্যারায় সূচনা অংশ, দ্বিতীয় প্যারায় বিস্তারিত অংশ, তৃতীয় প্যারা মানে শেষ প্যারাটাই আমরা বিদায় কথাবার্তা কিছু বলে আমরা শেষ করতে পারি। তো সেই ক্ষেত্রে দেখো যে আমরা ভালো মন্দ দিক এখানে আলোচনা করলাম। তারপরে এখন আমরা কিছু কথা বলে এটাকে শেষ করছি। দেখো শেষ কথাগুলো কেমন হয়, সেটা হলো যে আমরা আশা করি তুমি বিবেক বুদ্ধি খাটিয়ে ভালোটাকে গ্রহণ করবে, প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠবে। আমরা আশা করি তুমি বিবেক বুদ্ধি খাটিয়ে ভালোটাকে গ্রহণ করবে, প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠবে। আল্লাহ তোমার সহায় হন।
চিঠি লেখা শেষ। মূল বক্তব্য যে 3টা পর্বে আমরা লিখলাম, 3টা প্যারায়, সেটা লেখা শেষ। এবার আসছে যে চিঠির 5 নম্বর যে মার্ক, 5 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে পত্রলেখকের পত্রলেখকের স্বাক্ষর। তাহলে পত্রলেখকের স্বাক্ষর ছাড়া কিন্তু একটা চিঠি কমপ্লিট হবেই না। তাহলে ইতি তোমার বড় ভাই রাহিদ। চিঠির 5টা অংশ এখানে শেষ হলো। তাহলে আমরা যে মূল যে বিষয়গুলা, তার মধ্যে থেকে 5টা যে মার্ক করা হয়, তার 5টা মার্ক শেষ হলো। আমাদের আরেকটা মার্ক কিসে আছে, সেটা হচ্ছে একটা খাম, শিরোনাম আঁকানো, তাই না? দেখো, একটা শিরোনামের, ধরো যে মনে করো যে এখানে এই অংশটা হচ্ছে একটা খাম। আমরা একটা 4 কোণা একটা এরকম বক্স তৈরি করব। এই বক্সের ডান দিকের কোণায় এখানে থাকবে ডাক টিকিট। ডাক টিকিট। যদি চিঠিটা বিদেশি কোনো বন্ধুর কাছে হয়, তাহলে এখানে থাকবে বাই ইয়ার মেল, বাই ইয়ার মেল থাকবে। আর এটা আমরা যে চিঠি লিখলাম সেখানে এটা প্রযোজ্য না। যদি বিদেশি বন্ধুর কাছে হয় তাহলে বাই ইয়ার মেল থাকবে, আর নচেত না। এরপরে থাকবে, দেখো, ঠিক মাঝ বরাবর একদিকে থাকবে প্রাপক, তার একটা কমপ্লিট ঠিকানা এখানে, আর একদিকে থাকবে প্রেরক। তাহলে ঠিকানা বলতে আমরা কি বুঝি? ঠিকানা বলতে বুঝি নাম প্রথমে, তাই না? একটা নাম থাকতে হবে, তারপরে গ্রামের নাম থাকবে, পোস্ট অফিস থাকবে, থানা থাকবে, জেলা থাকবে, তাই না? আরও নতুন করে আমাদের থাকতে পারে মোবাইল নাম্বার। তাহলে আমাদের এই বিষয়গুলো, একটা কমপ্লিট ঠিকানা বলতে, একটা চিঠি যাওয়ার জন্য কমপ্লিট ঠিকানা বলতে নাম, জায়গার নাম, পোস্ট অফিস, থানা, জেলা, সর্বশেষ মোবাইল নাম্বার থাকবে। ঠিক একইভাবে যখন প্রেরক চিঠিটা পাঠাচ্ছে, তারও যে ঠিকানা, সেখানেও এই একই ঠিকানা এখানেও থাকবে। নাম, গ্রাম, পোস্ট, থানা, জেলা, মোবাইল। তাহলে আমরা এখানে ক খ দিয়েও ইন্ডিকেট করতে পারি একটা সাংকেতিক চিহ্ন হিসাবে। আমাদের মূল যে বিষয়টা, সেটা হচ্ছে যে প্রেরকের ঠিকানা বলতে আমরা কি বুঝি, কিংবা প্রাপকের ঠিকানা বলতে কি বুঝি। ঠিকানা বলতে যা বুঝি সেইটুকু হচ্ছে এই অংশটা। এরপরে আমরা এখানে ক খ দিয়েও দিতে পারি, যে ক খ এরকমও দিয়ে দিতে পারি সাংকেতিকভাবে। আমাদের এখানে মূল্যায়ন করার যেটা বিষয়, যে আমাদের এই মানে অপশনগুলো আছে কিনা। ঠিক আছে? তাহলে এই মোটামুটি হলো যে একটা ব্যক্তিগত পত্রের একটা কমপ্লিট চিঠি লেখা, যেটা পরীক্ষার খাতায় তোমরা লিখলে ফুল মার্কস দিতে টিচাররা আর কি কোনো কার্পণ্য করবে না। এখানে আরেকটা বিষয় যেটা থাকে, যে তোমার হাতের লেখাটা ভালো হতে হবে, বানান ভুল থাকা যাবে না, সাধুচলিতের মিশ্রণ থাকা যাবে না। তাহলে শিক্ষার্থীরা দেখো, যে আমরা ব্যক্তিগত চিঠি নিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আগামী দিন আমরা অন্য আরেকটা চিঠি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।